আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আজকে আমরা চ্যাপ্টার 4 শুরু করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে চ্যাপ্টার 3 পর্যন্ত শেষ করে এসেছি। ডেটা কালেকশন এবং প্রেজেন্টেশন অফ ডেটা পর্যন্ত দেখে এসেছি। আজকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। ডেটা কালেকশন এবং প্রেজেন্টেশন অফ ডেটা আলোচনা করার পরও আমরা দেখতে পাই, even after the data have been classified and tabulated, one often finds too much details for many users that may be made of the information available. We therefore frequently need further analysis of the tabulated data. আমরা হয়তো বা ডাটাকে ক্লাসিফাই করি নানানভাবে এবং ট্যাবুলেট করি, কিন্তু এরপর দেখা যায় বেশিরভাগ ইউজারের জন্য এই ডেটাগুলো এত বেশি ইনফরমেশন এক্সট্রা থাকে যে ওখান থেকে আমরা এক্স্যাক্টলি আমাদের যে ইনফরমেশনটা প্রয়োজন হয় বা যেভাবে আমরা ইনফরমেশনগুলোকে ব্যবহার করতে ইচ্ছুক হই সেভাবে হয়তো বা ব্যবহার করতে পারি না। So one of the powerful tools of analysis is to calculate a single average value that represent the entire mass of data. আমরা সাধারণত একটা সিঙ্গেল অ্যাভারেজ ভ্যালু অনেক সময় নিয়ে থাকি, যেটা আসলে খুবই পাওয়ারফুল একটা টুল, যেটাকে আমরা মিন বলি সাধারণত অ্যাভারেজ ভ্যালু। The word average is very commonly used in day-to-day conversation. For example, we often talk of average work, average income, average age of employees, etc. আমরা প্রায় কিন্তু যেমন আমাদের গড় উচ্চতা, গড় নাম্বার, গড় ওজন, গড় উপার্জন, গড় বয়স, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এক্সেট্রা আমরা প্রায় কিন্তু যেমন আমাদের গড় উচ্চতা, গড় নাম্বার, গড় ওজন, গড় উপার্জন, গড় বয়স, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু গড় মজুরি বা গড় বেতন, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা প্রায় হরহামেশা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। So an average is thus a single value which is considered as the most representative or typical value for a given set of data. এটা অ্যাকচুয়ালি আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি কথাটা আসছে এই জন্যই যে এই যে সিঙ্গেল একটা অ্যাভারেজ আমরা ডেটা নিই, এটা সাধারণত mass of data কে রিপ্রেজেন্ট করে। Such a value which is neither the smallest nor the largest value, but it's a number whose value is somewhere in the middle of the group. এটা না সর্বোচ্চ ভ্যালু না সর্বনিম্ন ভ্যালু, বাট সামহাউ এটা পুরো ডেটা রেঞ্জের মধ্যে থাকে, মাঝামাঝি অবস্থান করে। ফর দিস রিজন অ্যান অ্যাভারেজ ইজ ফ্রিকোয়েন্টলি রেফার্ড টু এজ এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অর সেন্ট্রাল ভ্যালু। এটাকে এই জন্যই আমরা, যেহেতু এটা মধ্যে অবস্থান করে, সেই জন্য এটাকে আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলে থাকি। আসুন আমরা অবজেক্টিভটা দেখি, আমরা যে অ্যাভারেজটা করি এটা কি জন্য করে থাকি। There are two main objectives of this study of average: to get one single value that describes the characteristics of the entire data, আরেকটা হলো to facilitate comparison। তো আমরা প্রথমটা দেখি, to get one single value that describes the characteristics of the entire data. Measures of central value by condensing the mass of data in one single value enable us to get an idea of the entire data. Thus, one value can represent thousands, lakhs, and even millions of values. For example, it is impossible to remember the individual income of millions of earnings, but even if one could do it, it's hardly any use. It is of hardly any use. But if the average income is obtained, we get one single value that represents the entire population. Such a figure would throw light on the standard of living of an average. So, আমরা যদি দেখি কোন একটা ভ্যালু যেটা কিনা হাজার, লক্ষ বা কোটিকে রিপ্রেজেন্ট করতে পারে, আমরা যদি যেমন ধরুন, আমি যদি ধরে নেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গড় উপার্জন, গড় ইনকাম, আমি যদি বলি গড় ডোমেস্টিক প্রোডাক্ট বা বিএনপি, আমি যদি এভাবে নির্ণয় করতে যাই, ইট উড বি কোয়াইট ডিফিকাল্ট। এবং এইভাবে যদি আমি প্রত্যেকেরটা যদি আমি যদি প্রত্যেকের ডেটা মনে রাখার চেষ্টা করি, সেটা আমাদের জন্য যথেষ্ট কঠিন, মানে কষ্টসাধ্য হবে এবং এটা তেমন একটা ব্যবহারে আসবে না। কিন্তু আমরা যদি ইফ দ্য অ্যাভারেজ ইনকাম ইজ অবটেইনড, আমরা যদি অ্যাভারেজটা বের করে নেই, যেমন ধরুন আমরা কোনো একটি সুইটেবল সেট অফ ডেটা থেকে, যেখানে ডেটাগুলোর মধ্যে ভেরিয়েশন খুব বেশি তারতম্য নেই, সেখান থেকে যদি আমি সবার গড়টা বের করে নিই, তাহলে আমি মোটামুটি বলতে পারি, অর্থাৎ আমি একটা ছাত্রের যেমন গড় নাম্বার দিয়ে ওকে স্বাভাবিকভাবে ওর সম্পর্কে একটা ধারণা নিতে পারি যে ছেলেটা গড়ে, আমরা যে সিজিপিএ নির্ধারণ করি, সিজিপিএ আমরা যখন নির্ধারণ করি, এই ধরনের গড় যখন আমরা বের করি, ওই গড় দিয়ে আমরা মূলত ওর সম্পর্কে একটা কি ধারণা পাই। To get one single value that describes the characteristics of the entire data. একজন ব্যাটসম্যানের সারা জীবনের রানকে আমরা যদি একটা অ্যাভারেজ করি, তাহলে দেখা যাবে আমি ঘরে উনি 30 করে রান করছেন, 40 করে রান করছেন, 50 করে রান করছেন, ওখান থেকে আমি একটা তথ্য পেয়ে থাকি, ওখান থেকে একটা তার সম্পর্কে ধারণা পেয়ে থাকি, একটা ক্যারেক্টারিস্টিক্স পেয়ে থাকি এন্টায়ার ডেটা সম্পর্কে। তার
100টা ম্যাচের মধ্যে তিনি কত রান করেছেন তাকে যদি আমি গড় নির্ণয় করি, তখন আমি ওই গড় থেকে তার সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করে থাকি। তো পুরো বাংলাদেশের সবার আমি যদি এখানে গড় উপার্জন দেখতে চাই, এটা আমাদের পক্ষে মনে রাখাও সম্ভব না। কিন্তু এটা যদি আমি একটা নির্দিষ্ট সাপোজ $250, $500 পার ইয়ার পার মান্থ একটা ইনকাম হয়, এরকম যদি আমি একটা স্বাভাবিক একটা সংখ্যা আমি বের করে আনতে পারি, সেক্ষেত্রে আমাদের যদি এটা মনে রাখাটা বোঝাটা সহজ হয়। এরপরে ডেটার আমরা যেটা একটা কাজ দেখলাম, টু ফ্যাসিলিটেটেড কম্পারিজন, measures of central value by reducing the mass of data in the single figure enable comparisons to be made. Comparison can be made either at a point of a time or over a period of time. For example, the figure of average sales of December for December may be compared with the sales figure of previous months or with the sales figure of another competitive firm. তো যেমন আমি যদি বলি যে আমি আমাদের আসলে এই বই থেকে উদাহরণ দিচ্ছি, যেহেতু আমাদের কাছে এই রেফারেন্স বইটা সবার হাতেই আছে, সেই জন্য আমি এখান থেকে আপাতত উদাহরণগুলো দিচ্ছি। তো আমরা দেখি, যেমন আমি বলি, যদি কোনো একজন কোন একটা কোম্পানির গত মাসের সেলস, ডিসেম্বর মাসের সেলস ধরে নিলাম 1 কোটি টাকা করে সেল, তার 1 কোটি টাকা সেল হয়েছে। এখন আমি যদি দেখি যে জানুয়ারিতে সে গড়ে সে 1,20,00,000 টাকা সেল করেছে, ওখান থেকে আমি একটা ডেটা পাবো, ওখান থেকে আমি তাদের কম্পেয়ার করতে পারবো এভারেজ সেল কেমন ছিল। যদি আমি বলি যে প্রতিটা দোকানে, ধরুন একটা মানুষের 10টা দোকান আছে, সে প্রতিটা দোকানে গড়ে, আসলে প্রতিটা দোকানে একই রকমের সেল হয়নি, কিন্তু প্রতিটা দোকানে গড়ে যদি একটা নির্দিষ্ট পরিমাণ সেল হয়ে থাকে, আমি যদি ধরুন কোন একটা দোকানে তার সেল হলো 1 লক্ষ টাকা, কোন একটা দোকানে হলো 2 লক্ষ টাকা, কোন একটা দোকানে হলো 3 লক্ষ টাকা, কিন্তু আপনি যদি গড় করছেন তখন তার এভারেজ দাঁড়াচ্ছে 2 লক্ষ টাকা করে সেল হয়েছে। ঠিক আপনি যখন পরের মাসে তার সেলটাকে আপনি কম্পেয়ার করবেন, তখন সহজেই কি করতে পারবেন, আপনি কম্পেয়ার করতে পারবেন। আপনি ধরুন পরের মাসে তার আবার 3টে দোকানে সেল হলো 9 লক্ষ টাকা, এভারেজ করলে আপনি পাচ্ছেন 3 লক্ষ টাকা। এখন আপনি কিন্তু সহজে বের করতে পারছেন যে গড়ে আসলে তার বিগত মাসের চেয়ে বর্তমান মাসে তার সেলটা গড়ে 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। নাও ইউ ক্যান কম্পেয়ার, আপনি এখন তাহলে কি করতে পারছেন, আপনি এখন তাহলে তুলনা করতে পারছেন। তো এটা এই দুটো জিনিস মূলত, একটা হলো সিঙ্গেল ভ্যালুতে এটাকে রিপ্রেজেন্ট করা, আর একটা হলো কম্পারিজন করাটাকে সহজবোধ্য করে তোলা। এই দুটো মূলত এভারেজ করার মূল উদ্দেশ্য। এরপর আসুন ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। এভারেজ যে আমরা করি, একটা গুড এভারেজ, একটা ভালো এভারেজের বৈশিষ্ট্যগুলো কি। নাম্বার 1, ইট শুড বি ইজি টু আন্ডারস্ট্যান্ড। যদি আমি বলি যে এই ফ্যাক্টরিতে যে সকল ওয়ার্কাররা চাকরি করেন, হ্যাঁ, এই লেভেলের এই পোস্টে যে সকল ওয়ার্কাররা চাকরি করেন, ওনাদের গড় বেতন 3,000 টাকা। এখন ওখানে সিনিয়র থাকতে পারেন, জুনিয়র থাকতে পারেন, ইনক্রিমেন্ট থাকতে পারে, বাট আমরা 3,000 টাকাটা দিয়ে মোটামুটি ধারণা করতে পারি যে না, প্রত্যেকেই গড়ে 3,000 টাকা করে, প্রত্যেকেই হয়তো একই পায় না, বাট গড়ে 3,000 টাকা করে ওনাদের বেতন পায়। এটা থেকে, এই নাম্বারটা থেকে আমরা খুব সহজে একটা ধারণা পেতে পারি, ইজি টু বি আন্ডারস্টুড। আমরা যদি একটা উদাহরণ দেখি, দেখুন আমাদের এখানে বইয়ের উদাহরণগুলো থেকে দেখি, দ্য মান্থলি ইনকাম অফ 10 এমপ্লয়িজ ওয়ার্কিং ইন এ ফার্ম অ্যাজ ফলোস, যে 4 জন, এখানে 10 জনের ইনকাম দেওয়া আছে। প্রথম জন 4,487, দ্বিতীয় জন 4,493, তৃতীয় জন 4,502, চতুর্থ জন 4,446, এইভাবে করে 10 জনের ডেটা দেওয়া আছে। এই 10 জনের ডেটাকে আমি সাম আপ করলাম, যোগ করে সেটাকে আমি কি করলাম, নাম্বার অফ পার্সন বা নাম্বার অফ ওয়ার্কার্স দিয়ে ডিভাইড করলাম, পেলাম 4,494। অর্থাৎ গড়ে এই ফার্মের গড় বেতন হলো, ওয়ার্কারদের গড় বেতন হলো 4,494 টাকা। এখান থেকে আমি একটা ক্লিয়ার কাট একটা ধারণা এখান থেকে নিতে পারছি। এখন আমি যদি দেখি, ইট শুড বি সিম্পল টু কম্পিউট, খুব সহজেই নির্ধারণ করা যাবে, খুব সহজেই কি করা যাবে, কম্পিউট করা যাবে। আমরা এখন যেটা দেখলাম সেটা একটি ডিরেক্ট মেথডে আমরা দেখেছি, তাও আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। এই ডিরেক্ট মেথডে আমরা কিন্তু আনগ্রুপ ডেটা অর্থাৎ ডিসক্রিট ভ্যালুগুলো দেওয়া থাকে, সেক্ষেত্রে এভাবে করেছি। আমরা সেগুলো নিয়ে সামনে আলোচনা করবো, আমরা যখন অ্যারিথমেটিক মিন কিভাবে নির্ণয় করতে হয় গ্রুপ ডেটার ক্ষেত্রে, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে, ডিরেক্ট মেথডে এবং শর্টকাট মেথডে, এগুলো কিন্তু সামনে আলোচনা করবো। আপাতত আমরা দেখে নিই যে শর্টকাট মেথডেও কিন্তু একই জিনিস আসবে, কিন্তু ব্যাপারটা কি, আমি সহজেই কি এখান থেকে একটা সহজেই আমরা সহজবোধ্য একটা ডেটা পাচ্ছি এবং এটা ইজিলি কম্পিউট করেছি। যেমন এই 10 জনকে যোগ করেছি, যোগ করে 10 দিয়ে ভাগ করেছি, খুব সহজেই কিন্তু আমরা এটা নির্ধারণ করতে পেরেছি। এবং আমরা যদি শর্টকাট মেথডে নিই, যেখানে কিনা আমরা ডেভিয়েশন বের করি, ডিফারেন্সটা বের করি, এই ডিফারেন্সটা বের করলে সেক্ষেত্রে আরবিটারি পয়েন্ট নিলে আরো সহজ হয়ে যায়। আরবিটারি পয়েন্ট মানে যে আমার মানগুলো দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটাকে আমি কি করতে পারি, আরবিটারি ধরতে পারি। যেমন এখানে আরবিটারি পয়েন্ট দেওয়া ছিল, সেই জন্য আমাকে আলাদা করে আর ধরতে হয়নি, এখান থেকে ক্যালকুলেশন করতে পেরেছি। মানে ইট ইজ কোয়াইট সিম্পল টু ক্যালকুলেট। তো গড় যখন আমরা নির্ধারণ করব, গড়ের অন্য একটি গুরুত্বপূর্ণ এই ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হলো যেটা খুব সহজেই কম্পিউট করা যাবে।
এরপরে 3 নাম্বার হলো ইট শুড বি বেসড অন অল দি অবজারভেশনস। এখানে সবগুলো অবজারভেশনকে কাউন্ট করতে হবে। যেমন ধরুন আমাকে বলেছে দি মান্থলি ইনকাম অফ 10 এমপ্লয়িজ, মানে 10 জন এমপ্লয়ির ইনকামের কথা বলেছে। হ্যাঁ, আমাকে 10 জন এমপ্লয়ির এভারেজ যদি আমাকে বের করতে হয়, 10 জন এমপ্লয়ির প্রত্যেকজনকেই কিন্তু এভারেজে কাউন্ট করার জন্য নিতে হবে। এই 10 জনের ডাটাকে নিয়ে কিন্তু 10 দিয়ে ভাগ করে আমাকে এভারেজটা নিতে হবে। এরপরে ইট শুড বি রিজিডলি ডিফাইন্ড। An average should be properly defined so that it has one and only one interpretation. It should preferably be defined by an algebraic formula so that if different people compute the average from the same figures, they all get the same answer. যেমন ধরুন আমরা এখানে যে এই অ্যাভারেজটা বের করেছি, 10টা যে অ্যাভারেজটা বের করেছি, এটা খুব সহজেই কিন্তু ডিফাইন করা, এবং এটা আমরা সহজেই কিন্তু যে কেউ দেখলেই বলতে পারবে যে না ক্যালকুলেশনটা কি ভালো ঠিক হয়েছে কিনা। যেমন আমি যদি এটাকে ডিরেক্ট মেথডে না করে শর্টকাট মেথডে করি, অলমোস্ট সেম মার্কস আসতেছে, হয়তো বা ফ্র্যাকশনাল ডিফারেন্স থাকতে পারে, কিন্তু এটা স্পেসিফিকেশন থাকবে এই ক্যালকুলেশনটা অ্যালজেব্রাইক টার্মে হয়েছে, এবং যে কেউ কিন্তু এটা যদি অ্যাভারেজটা করে তাহলে হয়তো বা দশমিকের পার্থক্য করতে পারে, বাট মোটা দাগে এটা সঠিক তথ্য প্রকাশ করবে। ইট শুড বি ক্যাপেবল অফ ফার্দার অ্যালজেব্রাইক ট্রিটমেন্ট। যেমন আমি এই ডেটাটা নিলাম, যে গড় বের করলাম, যে গড়ে ওনাদের 10 জনের গড় বেতন 4,494 টাকা। এখন পরবর্তীতে এটা হয়তো আমার আরো পরবর্তীতে লাগতে পারে। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল if we were given separately the figures of average income and number of employees of 2 or more companies, we should be able to compute the combined average. যেমন এটা এখন একটা কোম্পানির ক্ষেত্রে হয়তো আমাকে বলেছে যে 10 জনকে আমি বেছে নিয়েছি, ওই 10 জনের গড় বেতন 4,494 টাকা। এভাবে যদি এই লেভেলের সেম পোস্টের যে বিভিন্ন কাজ করে একাধিক কোম্পানি যদি আমি ডেটা নেই, সেক্ষেত্রে আমি ওনাদেরকে যোগ করে কি করতে পারবো, ওয়েটেড অ্যাভারেজ বের করতে পারবো। অর্থাৎ 3টা কোম্পানির গড় ডেটা কত সেটা আমি বের করতে পারতে হবে। অর্থাৎ এটা শুধুমাত্র এমন না যে এই ডেটাটার কাজ এখানেই শেষ, না, এই ডেটাটার কাজ এখানে শেষ না, বরং আমরা এখান থেকে বিচ্যুতি আছে কিনা তাও দেখতে পারি। এখান থেকে আমরা কিন্তু মেজার্স অফ ডিসপারশন বের করতে পারবো, এখান থেকে মিডিয়ান বের করতে পারবো, মুড বের করতে পারবো, এবং একাধিক কোম্পানির বেশি সংখ্যক বা কম সংখ্যক ওয়ার্কারের গড় বেতন নিয়ে কিন্তু আমি ওখান থেকে ওয়েটেড অ্যাভারেজও বের করতে পারবো। তো তাহলে আমাদের এই অ্যাভারেজটা কি হতে হবে, ভালো অ্যাভারেজের আরেকটা গুণ হলো যে এখান থেকে আমরা ফার্দার অ্যালজেব্রাইক ট্রিটমেন্ট নিতে পারবো বা করতে পারবো। এরপর হলো 6 নম্বরে ইট শুড হ্যাভ স্যাম্পলিং স্টেবিলিটি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। আমরা যখন স্যাম্পলগুলো কালেক্ট করবো, স্যাম্পল কাকে বলছি, স্যাম্পল হলো পপুলেশন আমি যা নিয়েছি তাই পপুলেশনটাকে যে স্যাম্পলটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। যেমন ধরুন আমি যদি এক্সিকিউটিভ পর্যায়ের ওয়ার্কারদের বা এক্সিকিউটিভ পর্যায়ের এমপ্লয়ীদেরকে নেই, কিংবা আমি বলছি ফিল্ড ওয়ার্কার, কিংবা যারা মেশিন ওয়ার্কার বা কোনো একটা পার্টিকুলার মেশিনে কাজ করে এমন ওয়ার্কার যদি আমি স্যাম্পল নিতে চাই, তাহলে আমাকে স্যাম্পল যখন নিব তখন একাধিক আমি সেক্টর থেকে নিতে পারবো না, আমাকে এক জায়গা থেকে নিতে পারবো। আমাকে এমন একটা জায়গা থেকে নিতে হবে যেখানে সবার মধ্যে কোনো তাৎক্ষণিক বা কোন তাৎপর্যপূর্ণ কোনো তফাৎ নেই, সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নেই। We should prefer to get a value which has what the statistician call sampling stability. This means if we pick 10 different groups of college students and compute the average of each group, we should expect to get approximately the same values. It doesn't mean, however, that there can be no difference in the value of different samples. অর্থাৎ যেমন ধরুন আপনি নিঃসন্দেহে আপনি যদি বলেন 10 জন ছাত্রের একটা সাবজেক্টের যদি আমি গড় বের করতে চাই, যে সাবজেক্টে গড় কত করে পেয়েছেন, তো সেক্ষেত্রে আমাকে একই সাবজেক্টের ছাত্রদের নাম্বার নিতে হবে, যেটা কিনা একই নাম্বারের মধ্যে, অর্থাৎ 100 নাম্বারে কত পেয়েছে সেটাও নির্ধারণ করতে হবে, এবং পার্টিকুলার সাবজেক্ট সাপোজ স্ট্যাটিস্টিক্সে কত পেয়েছে। আমি স্ট্যাটিস্টিক্স এর নাম্বারের সাথে কখনো ম্যাথস এর নাম্বার কিংবা অ্যাকাউন্টিং এর নাম্বার আমি কম্পেয়ার করতে পারবো না। আমাকে স্যাম্পলিং স্টেবল থাকতে হবে। আমি যেইখান থেকে ওয়ার্কারদেরকে নিচ্ছি সেখানে আমাকে সেম ডেজিগনেশনের ওয়ার্কারদের মধ্যে থেকেই নিতে হবে। যদি আমি একই ইনকাম লেভেল নিয়ে কথা বলতে চাই, তখন আমাদেরকে এই স্যাম্পলিং স্টেবিলিটিটা বজায় রাখতে হবে। স্যাম্পলিং ফ্লাকচুয়েশনকে আমরা we cannot afford to have some fluctuations বা significant fluctuations in sampling. যেমন আরেকটি উদাহরণ দিতে পারি, যদি আমি বলি যে কোন একটা পার্টিকুলার সাবান বা কোন একটা পার্টিকুলার শ্যাম্পু নিয়ে আমি কি গবেষণা করছি। হ্যাঁ, তো এখন আমি দেখা যাচ্ছে আমি আপার ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার ক্লাস নিতে পারছি তুলনা করার জন্য। এখন আমি যদি বলি কাস্টমার পারসেপশন অফ পার্টিকুলার সাবান, পার্টিকুলার একটা শ্যাম্পু, এখন দেখা যাচ্ছে এটা এটা হয়তো বা মিডল ক্লাস মানুষজন ব্যবহার করে,
এখন এই তথ্যটা নেওয়ার জন্য যদি, যেমন ধরুন আমি যদি একেবারে কম দামি একটা, ধরুন আমি যদি 20 টাকা দামের একটা সাবান কারা ব্যবহার করে, এটার জন্য যদি আমি যাতে পার মান্থ ইনকাম 10 লাখ টাকা 5 লাখ টাকা, ওনাদের কাছে যদি আমি এই তথ্যটা নেওয়ার জন্য চেষ্টা করি, সেক্ষেত্রে আমি যে তথ্যটা পাবো সেটা সঠিক হবে না। আবার একইভাবে অনেক দামি একটা পণ্য, এটা সম্পর্কে এটা সম্পর্কে এটার কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে যদি আমি যাচাই করার জন্য কোন একটা লোয়ার ক্লাস বা লোয়ার মিডল ক্লাস মানুষের কাছে যদি জিজ্ঞেস করি, সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু কি আমি সঠিক ডাটা পাবো না। অর্থাৎ আমাকে ডেটা নেওয়ার সময় ডেটাগুলোর মধ্যে চেষ্টা করতে হবে যতটা কম ভেরিয়েশন বা তারতম্য বা তাৎপর্যপূর্ণ তাৎপর্য বা তারতম্য না থাকে। হ্যাঁ, এটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে করে খুব বেশি একটা পার্থক্য এদের মাঝে না থাকে। স্যাম্পল গুলো যেন স্টেবল হয়, কনসিস্টেন্ট হয়, হ্যাঁ, ধারাবাহিক হয়। এবং শেষ হলো, ইট শুড নট বি আনডিউলি এফেক্টেড বাই দি প্রেজেন্স অফ এক্সট্রিম ভ্যালুস। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট। Although each and every observation should influence the value of the average, none of the observations should influence it unduly. If one or two very small or very large observations unduly affect the average, either it increases its value or reduces its value. The average cannot be really typical of the entire set of data. যেমন ধরুন আমি যদি একটা পরিবারকে উদাহরণ হিসেবে নিই, একটা পরিবারের মধ্যে ধরে নিলাম ওখানে দাদা আছেন, দাদি আছেন, বাবা আছেন, মা আছেন, দুটো সন্তান আছেন। এখন একজন সন্তানের বয়স হলো 1 বছর, একটা সন্তানের বয়স হলো 10 বছর, মার বয়স হলো ধরুন 30 বছর, বাবার বয়স হলো 40 বছর। আবার একইভাবে দাদার বয়স 70 বছর, দাদির বয়স 60 বছর। এখন এমত অবস্থায় আমি যদি একটা গড় বের করি, দেখা যাচ্ছে দাদার বয়স যেখানে 60 বছর, আবার এখানে একটা সন্তানের বয়স হচ্ছে 1 বছর। এই ধরনের ডাটাকে যখন আমি অ্যাভারেজ করব, তখন কিন্তু দেখা যাবে যে এই ডেটাটা আমাকে অলমোস্ট 30 থেকে 40 এর মধ্যে একটা মান দিচ্ছে, যেটা কিনা দাদার বয়স যেটা হাইয়েস্ট ভ্যালু ওটাকেও রিপ্রেজেন্ট করছে না, আবার যেটা বাচ্চার বয়স, ছোট বাচ্চার বয়স 1 বছর, সেটাকেও কিন্তু কি করছে না, রিপ্রেজেন্ট করছে না। এই ধরনের ডেটাগুলো কিন্তু এক্সট্রিম ভ্যালু যেগুলো থাকে, হ্যাঁ, এই দুটো এক্সট্রিম ভ্যালু কিন্তু এই অ্যাভারেজটাকে এফেক্ট করবে। তো আমার ডেটাগুলো যখন আমি নিব, তখন আমাকে অবশ্যই চিন্তা করতে হবে এই ডেটাটা যেন আনডিউলি এফেক্টেড না হয় এক্সট্রিম ভ্যালু দ্বারা। এই 6টি গুণাগুণ, এই 7টি গুণাগুণ যদি মেনে চলে, তখনই আমরা এই অ্যাভারেজটাকে একটি গুড অ্যাভারেজ বলতে পারবো। তো এই ধরনের অ্যাভারেজের জন্য আমরা সাধারণত যে পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি ক্ষেত্রে, তা হলো অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন। আমরা পরবর্তী ক্লাস থেকে এগুলো নিয়ে, পরবর্তী লেকচারে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমরা পরবর্তী লেকচারে অ্যারিথমেটিক মিন এবং অ্যারিথমেটিক মিনের মধ্যে আনগ্রুপ ডেটা, গ্রুপ ডেটা, ডিরেক্ট এবং শর্টকাট মেথড, আবার একইভাবে গ্রুপ ডেটার ক্ষেত্রেও ডিরেক্ট মেথড এবং শর্টকাট মেথড নিয়ে আলোচনা করব। সো আমি একটু সাম আপ করি। আমরা এখন দেখলাম মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কি, ওখানের মধ্যে অ্যাভারেজটা আমরা কেন প্রয়োজন হয়, অ্যাভারেজের মূলত উদ্দেশ্যগুলো কি, এবং একটা ভালো অ্যাভারেজের গুণাবলীগুলো। আশা করি আমরা এই ক্লাসটি বুঝতে পেরেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।